তাহলে আজকে আমরা ফার্স্ট সেমিস্টারের প্রথম ক্লাস স্টার্ট করতে চলেছি। ফার্স্ট সেমিস্টার বিএসসি ম্যাথস মেজর হোক বা মাইনর, আমরা ক্যালকাটা ইউনিভার্সিটির একটা কমন সিলেবাস প্রত্যেকেই পড়ে থাকি। সেটা মেজররাও যে সিলেবাস পড়ি, মাইনররাও সেম সিলেবাস পড়ি, পরীক্ষা সেম সিলেবাসের উপরে হয়, মার্কস ডিস্ট্রিবিউশন অলমোস্ট সেম, প্রায় সেম। শুধু মেজরদের জন্য যে প্রশ্নগুলো ধরো একটু ডিফিকাল্ট সেগুলো আসে, মাইনরদের জন্য অপেক্ষাকৃত একটু ইজি টাইপ প্রশ্ন আসে, ঠিক আছে, কোয়েশ্চেন এক্সামে। আর তার সাথে মার্কস ডিস্ট্রিবিউশনে মেজরদের সাথে মাইনরদের একটা সামান্য তফাৎ রয়েছে, যেখানে মেজরদের, আমি এক্সাম্পল দিচ্ছি, কোন একটা সেকশনে ধরো 5টার মধ্যে 3টে করতে দিল, সেখানে মাইনরদের 6টার মধ্যে 3টে দেয়, অপশন বাড়িয়ে দেয়, ঠিক আছে। আর প্রশ্ন একটু রিলেটিভলি ইজিয়ার করে, ঠিক আছে। এই দুটোই তফাৎ মেজর আর মাইনরদের মধ্যে। সিলেবাস সেম। ইউনিভার্সিটি অফ ক্যালকাটার ফার্স্ট সেমিস্টারে কি কি সিলেবাস আছে আমি একটু তোমাদেরকে পরিচিত করে দিই। প্রথমেই আমাদেরকে মাথায় রাখতে হবে যে ম্যাথসের যে পেপারটা রয়েছে, যেটা মেজর হোক বা মাইনর হোক, যাই পেপার বলি না কেন আমরা, সেটাকে আমরা বলবো CC1 বা DSCC1। মেজররা বলবে CC1, মাইনররা বলবে, মেজররা বলবে DSCC1, মাইনররা বলবে CC1। তার মধ্যে আমাদেরকে 3টে পার্ট পড়তে হবে, শর্টে আমি একটু বলে দিচ্ছি। এটা হচ্ছে ক্যালকুলাস, আমাদের প্রথম পার্ট। তারপরে হলো ভেক্টর অ্যানালিসিস, আমাদের সেকেন্ড পার্ট। আর 3 নম্বর পার্ট হলো কোঅর্ডিনেট জিওমেট্রি, আমাদের থার্ড পার্ট। আচ্ছা, ক্যালকুলাসের মধ্যে কি কি পড়বো না পড়বো একটু পরে আসছি আমি। শুধু একটা জিনিস আমি বলি, এখানে কিছু জিনিস আছে যেগুলো তোমরা অলরেডি এইচএস লেভেলের ম্যাথসে পড়ে এসেছো। যেমন আমি যদি তোমাকে মনে করাই, ভেক্টর জিওমেট্রির ক্ষেত্রে, মানে সরি কোঅর্ডিনেট জিওমেট্রির ক্ষেত্রে কিছু জিনিস আছে যেগুলো অলরেডি তুমি পড়ে এসেছো, সেগুলো আবার এখানে কাজে লাগবে। একইভাবে ভেক্টরের ক্ষেত্রেও কিছু জিনিস আছে যেগুলো কাজে লাগবে, ক্যালকুলাসের ক্ষেত্রেও কিছু জিনিস আছে যেগুলো আবার এখানে কাজে লাগবে। তবে মোস্ট অফ দ্য থিংস কিন্তু একদম নতুন, সব কিছু তুমি নতুন ভাবে শিখবে, কিন্তু তোমার মেন কনসেপ্ট এখানে কাজে লাগবে। বারবার ধরে বলছি, যা কনসেপ্ট ওখানে পড়েছো সব এখানে কাজে লাগবে। এমনকি স্টার্টিং ফ্রম ফর্মুলা অফ ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশনের ফর্মুলা থেকে শুরু করে প্রায় সমস্ত কিছুই ওখানকার কনসেপ্ট এখানে কাজে লাগবে, ঠিক আছে। তবে আমাদের পরীক্ষার যে সিস্টেমটা, তোমাদের এইচএস লেভেলে কি ছিল, তোমরা সেমিস্টার ওয়াইজ পড়ে এসেছো। ওখানে ফার্স্ট সেমিস্টারে তোমাদের যদি এমসিকিউ হতো, সেকেন্ড সেমিস্টারে বড় প্রশ্ন হতো। সেই সিস্টেমটা এখানে নয়, এখানে একটাই তোমাকে প্রশ্ন পরীক্ষায় দিতে হবে, ঠিক আছে। একটাই পরীক্ষা দেবে তুমি, এই সিলেবাসের উপরে একটাই পরীক্ষা দেবে ফার্স্ট সেমিস্টারে। আবার পরে যখন সেকেন্ড সেমিস্টারে উঠবে তখন তোমার আবার নতুন সিলেবাস আসবে তোমার সামনে, মানে সেমিস্টার ওয়াইজ তোমার সামনে নিউ সিলেবাস আসবে, ঠিক আছে। আচ্ছা, যারা আমাদের মেজর স্টুডেন্টস আছো তারা একটা এক্সট্রা পেপার পড়বে। পেপারটার নাম হচ্ছে সি প্রোগ্রামিং। আমরা যে প্রোগ্রাম করি, আমি জানি না তোমরা প্রোগ্রাম কারা কারা করেছো বা করনি, কোনো চিন্তা নেই। আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা একটা সময় কম্পিউটার দেখলে ভয় পেত। কেন? তাদের কারণ কম্পিউটার ছিল না, মানে সাবজেক্ট হিসাবে এইচএসএ বা তার আগে কখনোই তারা কম্পিউটার পড়েনি, তো ন্যাচারালি তারা কম্পিউটার দেখলে ভয় পেত। মানে কম্পিউটার পড়তে হবে, কম্পিউটার সম্পর্কে পরীক্ষায় প্রশ্ন আসবে, বা ধরো প্রোগ্রামিং সম্পর্কে প্রশ্ন আসবে, বা প্রোগ্রামিং করতে হবে, এসব শুনলে দারুণ ভয় পেয়ে যেত, ঠিক আছে। আমি এতটুকু গ্যারান্টি দিচ্ছি, তোমার ভয়ের কোনো কারণ নেই। তোমাকে যা যা শেখানো হবে তুমি খুব সুন্দরভাবে নিতে পারবে, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, পরীক্ষায় খুব ভালো মার্কস তুলে আসে, আমাদের স্টুডেন্টদের ট্র্যাক রেকর্ড আছে, ঠিক আছে। আমাদের 75-এর মধ্যে প্রশ্ন হয়, তোমার 100% কোয়েশ্চেন কমন থাকবে। শুধু তুমি যদি প্রত্যেকটা জিনিস একটু ধৈর্য সহকারে মাথার মধ্যে রাখো, তাহলে তুমি সেই 100%ই আনসার করে আসতে পারবে। এতটুকু তোমাকে আমি গ্যারান্টি দিতে পারি, ঠিক আছে। আচ্ছা, একটু আমি বলে দিই যে আমরা যদি আজকে এই যে জার্নিটা শুরু করছি, দেখো পরীক্ষা কিন্তু শেষ কথা নয়, এটা একটা জার্নি। তুমি আজকে যখনই এই জায়গাটায় ঢুকছো, তখনই সামনের 4টে বছরের কথা ভেবে ঢুকেছো। 4 বছরে তুমি কি কি শিখবে, কিভাবে কিভাবে নিজেকে নারিশ করবে, মানে কি বলে ওটাকে, সাজাবে, ঠিক আছে। নিজের ভবিষ্যৎটা কিভাবে সাজাবে, সবকিছু কিন্তু আজ থেকে তোমার প্ল্যানিং এর মধ্যে চলে আসবে। মানে শুধু যে তুমি আজকে ঢুকলে, পড়া করলে, পরীক্ষা দেবে, গল্প শেষ হয়ে গেল, এমনটা নয়। এই 4 বছরে এই জার্নিতে আমরা প্রত্যেকটা জিনিস খুব ধরে ধরে উইথ ডিটেলস আমরা ব্যাপারটাকে শিখবো। এবং কেন শিখবো ধরে ধরে? তার কারণ হচ্ছে, এই 4 বছর পরে আমার তো একটা কেরিয়ার আছে, আমাকে তো হয় একটা গভর্নমেন্ট জব খুঁজতে হবে, অথবা আমি নিজের
পড়াশোনার জন্য ফার্দার এমএসসি বলো, পিএইচডি বলো, সেদিকে যাব, অথবা আমি স্পেশালি ডিজাইনড কোনো জবের মধ্যে যাব যেটা না গভর্নমেন্ট জব না ওই প্রথাগত এমএসসি পিএইচডির মধ্যে পড়ে। সেটা কিসের মধ্যে পড়ে না, আজকের দিনে তুমি শুনেইছো ডেটা সায়েন্স বলে একটা সাবজেক্ট এসেছে মার্কেটে, তার প্রচুর ডিমান্ড। দেখো ডেটা সায়েন্স একটা মানে কি বলবো, এটা ওপর দিয়ে বলা কথা, এর মধ্যে প্রচুর জিনিস ঢুকেছে জানো তো, প্রচুর জিনিস, ঠিক আছে। স্টার্টিং ফ্রম ফাইন্যান্স থেকে শুরু করে সিকিউরিটি থেকে শুরু করে, সিকিউরিটি মানে ধরো এই ব্যাংকিং সিকিউরিটি, ঠিক আছে। ব্যাংকও তো যখন অনলাইনে লেনদেন হয়, এই ইউপিআই এর একটা তো সিকিউরিটি প্রসেস আছে, এই যে হোয়াটসঅ্যাপ ইউজ করছি এটা একটা সিকিউরিটি আছে, এগুলো ম্যাথসেরই পার্ট, ঠিক আছে। এছাড়াও আরো অনেক রকম জিনিস আছে, বহু জিনিস আছে। তো সেই জবও একটা বিশাল বড় ওপেনিং মার্কেট, একটা বিশাল বড় মার্কেট ওপেনিং, ঠিক আছে। তো তোমাকে কেরিয়ারের কথাও ভাবতে হবে, 4 বছর পরে তুমি কোন দিকে যাবে সে কথাও ভাবতে হবে, এবং সব ভাবনা না রাতারাতি আসবে না তোমার মধ্যে। পড়তে শিখতে আরো ইচ্ছা হবে, আরো নতুন জিনিস জানবে, চারপাশ সম্পর্কে জানবে, তোমার কি অপরচুনিটি আছে সেগুলো সম্পর্কে জানবে। আমরা তোমাদেরকে কোন অপরচুনিটিটা সবচেয়ে বেশি দিতে পারছি সেটা দেখতে পাবে, আমরা যেটা দিতে পারবো না সেটা তোমাকে কোথা থেকে সেই ফর এক্সাম্পল আমি যদি তোমাকে বলি যে দেখো একটা ভালো ইন্টার্নশিপ অপরচুনিটি এসেছে, সেই ইন্টার্নশিপটা ধরো আইএসআই কলকাতা করাচ্ছে, বা ধরো অনলাইন ইন্টার্নশিপ আমাদের বেলুর মঠ ইউনিভার্সিটি, ঠিক আছে, রামকৃষ্ণ মিশন ইউনিভার্সিটি যেটা, ঠিক আছে, সেই করাচ্ছে, বা ধরো বললাম সিএমআই চেন্নাই ম্যাথমেটিক্যাল ইনস্টিটিউট করাচ্ছে। তো তখন তুমি সেই ইন্টার্নশিপগুলো করবে, অবশ্যই করবে। কেন করবে? কারণ এই ইন্টার্নশিপগুলোর যে ভ্যালিডিটি, সার্টিফিকেট বলো বা শেখা বলো, সেই ভ্যালিডিটিগুলো কিন্তু তুমি অন্য কোথাও পাবে না, ঠিক আছে। তো সেই জিনিসগুলো তোমাদেরকে সময় সব বলে দেওয়া হবে, শিখিয়ে দেওয়া হবে, সমস্ত কিছু জানানো হবে। তাহলে আজকে থেকে তোমরা একটা জার্নি শুরু করছো, একটা পথ চলা শুরু করছো, যে পথ চলাটার মধ্যে হ্যাঁ প্রচুর কষ্ট আছে, আমি মানছি, কষ্ট ছাড়া জীবনে কিচ্ছু পাওয়া যায় না। কেউ যদি বলে যে আমি বসে থাকবো, অন্য লোক এসে আমার মুখে খাবার তুলে দিয়ে যাবে তবে আমি খাবো, তাহলে তার আর কোনোদিনও খাওয়া হবে না। খুব নর্মাল ব্যাপার, ওই খেতে গেলেও রান্না করাটাও একটা কষ্ট, ঠিক আছে। তাহলে জীবনে চলার পথে কষ্ট আছে ভাই, কষ্ট ছাড়া কিচ্ছু পাওয়া যায় না। জীবন মানে টু ওয়ার্ক উইথ ইট, করে যেতে হবে, সবসময় কিছু না কিছু ফাংশন করে যেতে হবে। তুমি যদি বসে থাকো চুপচাপ, তোমার হাত পা গুলো ইউজ না করো, ব্রেনটাকে ইউজ না করো, তাহলে তোমার জীবন ইউজলেস, ঠিক আছে। সমস্ত টাইমে কখনো ইউজলেসলি পড়ে থাকবে না, সবসময় কিছু না কিছু ফাংশন করে যাবে, ঠিক আছে। হ্যাঁ ফাংশন করে যাবে, অবশ্যই নিজের একটা ট্র্যাকিং রাখবে যে আচ্ছা আমি কালকে যেটা করেছি সেটা আজকে আরেকটু বেটার করবো, পরশু আরেকটু বেটার করবো, তারপরের দিন আরেকটু বেটার করবো, এইভাবে নিজেকে ট্র্যাক করে উন্নতি করা, দ্যাট ইজ ইট, এটাই লাইফ, ঠিক আছে। কিছু জায়গা অবশ্যই আছে যে জায়গাগুলো আমরা ফর্মুলা ওয়াইজ চলি। দেখো জয়েন করছে, আর একজন জয়েন করিয়ে দিই, এই তো সায়ন, ঠিক আছে। কিছু জায়গা আমরা অবশ্যই ফর্মুলা ওয়াইজ চলি। সবচেয়ে সহজ এক্সাম্পল হচ্ছে ম্যাথসের ইন্টিগ্রেশন। আমরা যখন কোনো ইন্টিগ্রেশন করি আমরা কি চাই, কোনো না কোনো ফর্মুলার সাথে ব্যাপারটা মিলে যাক, ইন্টিগ্রেশনটা ফটাফট হয়ে যাক। আচ্ছা তুমি একটা কথা বলো তো, কেন আমরা ফর্মুলার ছকে ফেলার চেষ্টা করি? যাতে আমাদের অঙ্কটা সহজ হয়, এই তো সহজ ব্যাপার। তো লাইফেও সেরকম কিছু ফর্মুলা আছে। যেমন ধরো আমি এক্সাম্পল দিচ্ছি, যেমন ধরো আজকে তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে, তারপরে ফর্মুলা কি, তোমার সামনে ফর্মুলা হচ্ছে, তোমার সিনিয়ররা তোমাকে বলবে বা আমরা তোমাদেরকে বলবো যে আচ্ছা তুই গভর্নমেন্ট জব করতে চাস, তুই ব্যাংকিং পরীক্ষা দে। আচ্ছা তুই গভর্নমেন্ট জব করতে চাস, তুই কি বলে ওগুলোকে, তোমার ইউপিএসসি এই ধরনের পরীক্ষা দে, বা ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এই ধরনের পরীক্ষা দে, বা যারা সিভিল সার্ভিস হতে চায় না তারা অন্যান্য পরীক্ষা দেয়, পিএসসি পরীক্ষা দেয়, ঠিক আছে। এগুলো ফর্মুলা, এই ফর্মুলা দিয়ে লোকজন সাকসেসফুল হয়েছে, তো তুমিও এই ফর্মুলা দিয়ে গেলে সাকসেসফুল হতে পারবে। এবার যদি তোমার অন্য ড্রিম থাকে, তোমার ড্রিম যদি থাকে যে তুমি বিদেশ বিভুঁইয়ে বড় বড় জায়গায় চাকরি করে বেড়াবে, তাহলে তো তোমার গভর্নমেন্ট জব সেই অপরচুনিটি তোমায় কোনোদিন দিতে পারবে না। তোমার যদি ড্রিম থাকে তুমি বিভিন্ন দেশে মধ্যে কাজ করে বেড়াবে, শুধু নিজের দেশে বসে থাকবে কেন, তাহলে গভর্নমেন্ট জব তোমাকে সেই অপরচুনিটি কোনোদিন দিতে পারবে না। তাহলে তোমাকে এক্সপ্লোর করতে হবে নতুন রাস্তা, ঠিক আছে। কিন্তু সেই রাস্তাটাও খুব একটা নতুন না। বহু ছেলে মেয়ে আছে যারা ম্যাথস অনার্স পড়েছে বা যাই হোক মেজর পড়েছে, ঠিক আছে, পড়ে তারা কিন্তু ভালো ফাইন্যান্স জবে চলে গেছে। ফাইন্যান্স ওয়ান অফ দ্য ফেভারিট সাবজেক্ট আমার, ঠিক আছে। ফাইন্যান্স হচ্ছে আমার যতগুলো প্রিয় সাবজেক্ট আছে তাদের মধ্যে একটা। বহু স্টুডেন্ট আছে যারা ম্যাথস অনার্স পড়েছে তারপর স্ট্যাটে চলে গেছে,
মানে স্ট্যাট মানে ওই মেশিন লার্নিংয়ে চলে গেছে, ঠিক আছে? মেশিন লার্নিং তো স্ট্যাটিস্টিক্স, ঠিক আছে? তো বহু ছেলে মেয়ে আছে। আচ্ছা বাই দ্য ওয়ে একটা জিনিস বলে দিই যে আমরা এই যে সামনের যে রাস্তাগুলোর কথা বলছি যেগুলো আর কি অতটা কনভেনশনাল নয়, মানে ধরো আজ থেকে ধরো যারা পুরানো দিনের মানুষ, যারা প্রাচীন দিনের মানুষ, আজ থেকে 30 বছর 40 বছর আগে যাদের কেরিয়ার শুরু হয়েছে তাদেরকে যদি তুমি জিজ্ঞেস করো যে আচ্ছা এই অপরচুনিটিগুলো কেমন, তারা এই অপরচুনিটি সম্পর্কে কিছুই জানে না প্রায়। তো তাদের কাছে এই ব্যাপারটা খুবই নতুন, তারা ভয় পাবে যেতে, আর না তাহলে গভর্নমেন্ট জবে যেতে হবে, ঠিক আছে? তখন তারা সেটাই করবে। কিন্তু আমরা সবসময় নতুন অপরচুনিটির কথা এই কারণে বলি বিকজ যে অপরচুনিটিগুলো আজ থেকে 30 বছর আগে ছিল মানে সেগুলোই মেন ছিল, এখন সেগুলো মেন নয়, এখন সেগুলো খুব মানে স্বাভাবিক হয়ে গেছে। যাদের সত্যি কথা বলছি, আমি কিছু মনে করো না, যাদের মধ্যে যারা মনে করে যে আমার মধ্যে স্পেশাল কিছু নেই, আমাকে ওই গভর্নমেন্ট জবের পরীক্ষা দিয়ে কোনো একটা জব ক্র্যাক করে সারা জীবন ওই টাকায় খেতে হবে, আমি গভর্নমেন্ট জবে যাব, তারা এটাই করে আজকের দিনে। আমি কিন্তু আজ থেকে 30-40 বছর আগের কথা একদম বলছি না, তখন অন্য কোনো অপরচুনিটি ছিল না। তখন আইদার তুমি গভর্নমেন্ট জব করো অথবা ধাক্কা খাও ট্রেনে বাসে ওই 10-15 হাজার টাকার প্রাইভেট জব করে। কিন্তু আজকের দিনে সিনারিও উল্টে গেছে, গল্প বদলে গেছে, ঠিক আছে? আজকে গভর্নমেন্ট জব করলে তুমি ওই 40-50-এর উপরে উঠতে পারবে না, কি চলো খুব বড় গভর্নমেন্ট জব করো 1 লাখ 1.5 লাখ, প্রাইভেট জব কিন্তু 1 লাখ 1.5 লাখের স্টার্টিং, ঠিক আছে? সুতরাং মানে হ্যাঁ 10,000-এর প্রাইভেট জব আছে, আমি একদম বলছি না যে প্রাইভেট জব 1 লাখে স্টার্টিংই হয়, 10,000 টাকাতেও হয়, 6,000 টাকাতেও হয়, আমি সেটার কথা বলছি না। তুমি কেন সেই জব করবে? তোমাকে তো নিজের ক্যাপাসিটি বুঝতে হবে, তোমাকে তো নিজের ক্যাপাসিটি অনুযায়ী এগোতে হবে, পটেনশিয়ালটাকে এক্সপ্লোর করতে হবে। যদি তোমার সেই জবই করার ছিল তাহলে তুমি কেন অনার্স পড়তে এসেছো? তুমি তাহলে এইচএস এর পরেই তো 6,000 টাকার জব পেয়ে যেতে, তোমার অনার্স পড়ার দরকারটা কি? ঠিক আছে? তো আমার বক্তব্য এটাই যে এই 4 বছরের জার্নির পরে গিয়ে যেন নিজের মধ্যে একটা স্যাটিসফ্যাকশন থাকে যে হ্যাঁ আমি যেটা চেয়েছিলাম সেটা আমি করতে পেরেছি, সেই চিন্তাটা মাথায় রেখে আজকে এখানে শুরু করো। 4 বছর পরে গিয়ে যেন এটা না মনে হয় যে আমি চাইলে আরো বেটার করতে পারতাম, এই জিনিসটা যেন না মনে হয়, সেটাকে মাথায় রেখে তুমি রাস্তা চলা শুরু করো। বুঝতে পারলাম? সিলেবাস তো আমি বলে দেবো, মার্কস ডিস্ট্রিবিউশন বলে দেবো, পড়ানো শুরু করে দেবো, ছুটিও দিয়ে দেবো তাড়াতাড়ি, কোনো সমস্যা নেই, ঠিক আছে? সিলেবাসও তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, আমাদের পরীক্ষার 1 মাস আগে সিলেবাস শেষ হয়ে যায়। আমরা প্রত্যেক মাসে, দেখো এটা সবসময় সম্ভব হয় না, কারণ কি বলতো, যত বেশি পরীক্ষা নেবো তত দেখি ছেলে মেয়েদের মধ্যে একটা ভয় কাজ করে, তারা মানে নতুন পড়া আর পড়তে চায় না, ঠিক আছে? পরীক্ষার মোটামুটি 3 দিন আগে থেকে আমরা যে ক্লাস টেস্টগুলো নিই, পরীক্ষা 3-4 দিন আগে থেকে বলে না আর নতুন পড়া নয়, ওই পুরানো পড়াটাই আমরা পড়তে থাকবো, ঠিক আছে? তো পড়া পিছিয়ে যায়, পড়ার গতি কমে যায়, সেই জন্য অত পরীক্ষা নেওয়া যায় না। যতটা নিলে ভালো রেজাল্ট করা যায়, যতটা এখন পরীক্ষা কেন দেওয়া হয়, ক্লাস টেস্ট কেন দেওয়া হয়, নিজেকে জানার জন্য যে আমি যেটা পড়লাম সেটা কত ভালো আমার মাথায় রয়েছে, ঠিক আছে? তো সেটা যতটা পরীক্ষা দিলে জানা যায় আমরা ততটা পরীক্ষা নিয়ে নিই, ঠিক আছে? মোটামুটি দেখা গেছে প্রত্যেকটা মাসে 1টা বা 2টো করে পরীক্ষা নেওয়া যায়, তবে 2টোটা খুব কম নেওয়া যায়, 1টা তো নেওয়া হয়, ঠিক আছে? তো এই হিসাব করে আমরা মোটামুটি পড়াই, ওকে? এবার তোমার পরীক্ষার ফাইনাল সেমিস্টার যেটা, তার 1 মাস 1.5 মাস আগে আমরা সিলেবাস কমপ্লিট করে দেবো, দিয়ে লাস্ট ওই 1.5 মাস অনলি রিভিশন অ্যান্ড এক্সাম, ঠিক আছে? তো এই হচ্ছে প্রসেসটা, ওকে? আচ্ছা এবার আমি আরেকবার বলি যে আমাদের কি কি আছে। আমাদের ক্যালকুলাস আছে, জিওমেট্রি আছে, ভেক্টর অ্যানালিসিস আছে, আর সি প্রোগ্রামিং তাদের আছে যাদের ম্যাথসের মেজর। সি প্রোগ্রামিং কিন্তু সবার নেই, মাইন্ড ইট। সি প্রোগ্রামিং তাদের আছে যাদের ম্যাথসের মেজর। আচ্ছা আমার যদি কেমিস্ট্রি মেজর হয় আমার সি প্রোগ্রামিং থাকতে পারে, আমার সেক পেপার যদি ম্যাথসের হয় তবেই আমার সি প্রোগ্রামিং থাকবে, সোজা কথা বললাম, ঠিক আছে? আমি যদি ম্যাথসের সেক পেপার পাই, আমাদের কিছু পেপারের নাম হচ্ছে, যারা সিলেবাস সম্পর্কে জানো না তাদের জন্য এই ব্যাপারগুলো বলছি, স্বাভাবিকভাবে তোমরা অনেকেই জানো না কারণ তোমরা সবাই নতুন, প্রায় আস্তে আস্তে এগুলো জেনে যাবে, এগুলো একটু টেকনিক্যাল ব্যাপার তো এগুলো নিয়ে অত মাথা ঘামাতে হবে না, হ্যাঁ এগুলো সব জেনে যাবে। একটা পেপার আছে যাকে বলে মেজর পেপার, তোমরা জানো যে আমরা মেজর আর মাইনর দুটো পেপারের নাম অলরেডি শুনে এসেছি, মেজর পেপার মাইনর পেপার, ঠিক আছে? আর একটা ধরনের পেপারকে বলে সেক পেপার, SEC, ঠিক আছে? যেমন ধরো আজকে আমি যে ম্যাথসটা পড়াবো, মানে যে ম্যাথসের জন্য আমি ক্লাস নিচ্ছি বা মোহিত স্যার ক্লাস নেবেন, সেই ম্যাথসটা মেজর আর মাইনরদের কমন সিলেবাস, একই সিলেবাস, ঠিক আছে? মার্কস ডিস্ট্রিবিউশন আলাদা, পরীক্ষার একটু কোয়েশ্চেন সহজ হয় একটু কঠিন হয় সেসব আলাদা ব্যাপার আছে, কিন্তু সিলেবাস একই, ঠিক আছে?
এই সেক পেপার জিনিসটা কিন্তু এটা তোমার কি মেজর আছে তার সাথে রিলেটেড। তোমার যদি ম্যাথস এর মেজর থাকে তোমার ম্যাথস এর সেক থাকবে, আর ম্যাথস এর সেক হচ্ছে সি প্রোগ্রামিং, মানে আমরা যে সেকটা পড়াবো সেটা হচ্ছে সি প্রোগ্রামিং। এই সি প্রোগ্রাম সেক অনেকেরই থাকতে পারে, ঠিক আছে, অনেকেরই থাকতে পারে। ওকে, এরকম কোনো ব্যাপার নেই যে শুধু ম্যাথস মেজরদেরই সি প্রোগ্রাম সেক থাকবে, অনেকেরই থাকতে পারে। তবে সাধারণত ইউনিভার্সিটি যেভাবে ক্লাস দিচ্ছে, কলেজগুলো যেভাবে ক্লাস সিলেবাসটা মানে অ্যাডমিশন নিয়েছে, অ্যাকর্ডিং টু দ্যাট যাদের ম্যাথস এর মেজর তাদের ম্যাথস এর সেক, আর ম্যাথস এর সেক মানে সি প্রোগ্রাম, ঠিক আছে। তো আমরা অ্যাকচুয়ালি তাহলে দুটো পেপার পড়াচ্ছি, একটা হচ্ছে এই ম্যাথস এর মেজর বা মাইনর পেপার, আর একটা হচ্ছে ম্যাথস এর সেক পেপার সি প্রোগ্রামিং। যাদের ম্যাথস মাইনর তাদের কিন্তু এটা নাও থাকতে পারে, ঠিক আছে, না থাকারই সম্ভাবনা বেশি। তোমার যদি মেজর কম্পিউটার সায়েন্স হয় তোমার সেক পেপার চেঞ্জ হয়ে গিয়ে পাইথন কিছু একটা হবে। তোমার যদি মেজর ফিজিক্স হয় তোমার সেক পেপার চেঞ্জ হয়ে গিয়ে ফিজিক্সের কোনো সেক পেপার, ফিজিক্স রিলেটেড কোনো সেক পেপার হবে। এইখানে একটা বিশাল বড় কথা আছে, সেটা হলো যে এইটা তো সেম, এইটা ডিফারেন্ট, বিভিন্ন জায়গায় বিভিন্ন কলেজ বিভিন্ন রকম ভাবে দেয়, কিন্তু যাদের ম্যাথস এর মেজর তাদের এটা পড়তেই হবে। এবার যাদের অন্যান্য মেজর তাদের ক্ষেত্রে এটা ডিফারেন্ট, আমি মাইনরদের জন্য বলছি এটা ডিফারেন্ট, ঠিক আছে। এবার চলো আমি একটু হালকা করে সিলেবাসটা ঘুরিয়ে নিয়ে চলে আসি, ঠিক আছে, তারপর বই টইয়ের কথাগুলো বলবো। দেখো আমাদের প্রত্যেকটা পেপার কিন্তু 75 মার্কসের, প্রত্যেকটা, তুমি মেজর পড়ো, মাইনর পড়ো, তুমি সেক পেপার পড়ো, যা পড়বে সব 75 মার্কসের, ঠিক আছে। আচ্ছা, এর সাথে তোমার যে ম্যান্ডেটরি পেপারগুলো আছে যেগুলো সবাইকে পড়তে হবে, সেগুলো হচ্ছে ইংলিশ, বাংলা, বাংলা যাদের বাংলা আছে, যাদের হিন্দি তাদের হিন্দি, সেসব আলাদা ব্যাপার। যাই হোক, আবার দুটো ইংলিশও হয়, মানে দুটোই ইংলিশ, বাংলার বদলে ইংলিশ, দুটোই ইংলিশ এরকমও হয়। আচ্ছা, তার সাথে এনভায়রনমেন্টাল সায়েন্স, ঠিক আছে, যেটাকে ইএনভিএস বলে, আর তার সাথে কনস্টিটিউশন, ঠিক আছে, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ভারতীয় সংবিধান। ওকে, এই পেপারগুলো, এই চারটে পেপার সবাইকে পড়তে হবে। একটা জিনিস আমি একটা ছোট্ট টিপস দিয়ে দিই, অনেকেই মনে করে এই চারটে পেপার হয়তো বিশাল ঝামেলার পেপার, বিশাল চাপের পেপার, কিচ্ছু নয়, কিচ্ছু নয়, আমার কথা বিশ্বাস করো, কিচ্ছু চাপের নয়। কনস্টিটিউশন, এনভায়রনমেন্ট, ইংলিশ, বাংলা, এদের যে বিগত 4 বছরের কোয়েশ্চেন পাবে তুমি, 4 বছর না 3 বছরের কোয়েশ্চেন পাবে, ঠিক আছে। তো এদের যে বিগত 3 বছরের কোয়েশ্চেন পেপার আছে, সেই কোয়েশ্চেন পেপারগুলো তুমি একটু কালেক্ট করে নাও, ঠিক আছে। আর কনস্টিটিউশন, ইএনভিএস এর একটা করে ছোট ছোট পাতলা পাতলা বই পাওয়া যায়, ওই বইগুলো তোমার কাছে, ইংলিশ বাংলার হয়, তোমার কাছে রেখে দাও, ঠিক আছে। যখন নর্মাল কাজ করছো না, মানে ধরো ঘুমাতে যাচ্ছ বা কিছু সামথিং, বা অবসর সময়, তখন গল্পের বইয়ের মতো করে ওগুলোকে উল্টাও, আর ওই কোয়েশ্চেন পেপারগুলো দেখতে থাকো, কোয়েশ্চেন পেপার অনুযায়ী একটু একটু করে উল্টাতে থাকো, তোমার কাজ হয়ে যাবে। তুমি যদি মাসে 2 দিন বসো তাহলেও তুমি অনেক বেশি বসেছো, এটা মাথায় রাখবে ওই চারটে পেপারের জন্য, ঠিক আছে। এই মাসে 2 দিন ওর জন্য খরচা করো, 2 দিন মানে সারা গোটা 2 দিন না, 2 দিন ওই 3 ঘন্টা 6 ঘন্টা খরচা করো, দেখবে তোমার চারটে পেপার রেডি হয়েও বেশি হয়ে যাবে, ঠিক আছে। এর বেশি তোমার টাইম লাগবে না ওই চারটে পেপারের জন্য। এই চারটে পেপারের কথা মাথা থেকে সরাও, তোমাকে যে টাইমটা দিতে হবে সেটা হচ্ছে মেইনলি তোমার মেজর আর মাইনর পেপারের জন্য। মেজর পেপারের জন্য বেশি টাইম, মাইনর পেপারের জন্য একটু কম টাইম হলেও চলে, ঠিক আছে। আমাদের ম্যাথস এর ক্লাস হবে সপ্তাহে 2টো, সি প্রোগ্রামিং এর ক্লাস হবে সপ্তাহে 2টো, ঠিক আছে। সেক পেপার, আমি মাইনরের কথা, এই সেকের কথা তো ভুলে গেছিলাম, সেকের জন্য তোমাকে টাইম রাখতে হবে। এবং যেহেতু যাদের কাছে প্রোগ্রামিংটা নতুন, তাদের কাছে কিন্তু বেশ নতুন জিনিস তো, আর ভালো লাগলে নতুন জিনিস সবসময় এনজয় করা যায়, তো সেই জন্যই বলছি তারা যথেষ্ট এনজয় করবে। যারা পড়েছে অলরেডি তারা তো এনজয় করবে, যারা নতুন তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, তারা যথেষ্ট এনজয় করবে, কারণ কোনো জিনিস যখন নতুন হয় প্লাস সেটা ভালো লাগে তখন বিশাল এনজয় করা যায়, ঠিক আছে। সুতরাং ভয়ের কিছু নেই, টাইম তোমাকে অবশ্যই দিতে হবে, টাইম না দিলে তো যে কোনো জিনিসই বৃথা, তাই না। দেখো, সময় হচ্ছে সবচেয়ে বড় দাম। তুমি যখন কোনো জিনিসের দাম হিসাবে দেখো, তখন প্রথম দামটা এটা দেখবে যে তার পেছনে আমাকে কতটা টাইম দিতে হবে, ঠিক আছে। সবচেয়ে বড় দাম হচ্ছে সময়, তারপরে টাকা পয়সা, ঠিক আছে। চলো, আচ্ছা, এইবার আমি একটু সিলেবাসে ঢুকি। অনেক কিছু বললাম, সিলেবাসের বইয়ের নামগুলো না বললে তো তোমরা হারিয়ে ফেলবে সব কিছু। তো আমি সিলেবাস অলরেডি পাঠিয়ে দিয়েছি তোমাদেরকে, ওই জন্য পিডিএফ পাঠিয়ে দিয়েছি, ঠিক আছে, যাতে কারো চিনতে অসুবিধা না হয়। পিডিএফ এর 6 নাম্বার পেজে আমি বলছি, তোমাদের পিডিএফ খোলার দরকার নেই, তোমাদের সামনে তো পুরোটা খোলাই রয়েছে, তুমি আবার পিডিএফ খুলবে কেন।
ঠিক আছে, পরে তুমি দেখবে পিডিএফ খুলে ক্লাসের পরে। ঠিক আছে, সবাই একটু দেখতে পাচ্ছ তো ক্লিয়ারলি? একটু বলো তো আমাকে। বেশ, ঠিক আছে। কারণ এটা হোয়াইট তো, সাদা তো, আমি জানি সাদা কালারে একটু দেখতে সমস্যা হয়। ঠিক আছে, হোয়াইটে একটু দেখতে সমস্যা হয় আমি জানি, সেই জন্যই আরো জিজ্ঞেস করলাম। আমি যতটা পারছি তোমাকে ক্লিয়ার দেখাচ্ছি। হোয়াইটে একটু প্রবলেম হয়, হোয়াইট ব্যাকগ্রাউন্ডে একটু সমস্যা করে। যাই হোক, ঠিক আছে, সমস্যা নেই। দেখো এখানে কি কি আছে সিলেবাসে, ঠিক আছে, কি কি আছে এখানে। ডিফারেন্সিয়েবিলিটি বলে একটা জিনিস আছে, সাইন অফ ডেরিভেটিভের যে সিগনিফিকেন্স বা মিনিং, যেমন ধরো ডেরিভেটিভের সাইন পজিটিভ হলে কি হয়, নেগেটিভ হলে কি হয়, জিরো হলে কি হয়, এই জিনিসটা আছে। মানে একটা ফাংশনের ডেরিভেটিভের সাইনটা কেমন তার উপরে নির্ভর করে যে যে সিদ্ধান্তগুলো নেওয়া যায় সেগুলো আছে। আচ্ছা, হাইপারবোলিক ফাংশনের ডেরিভেটিভ গুলো আছে, হায়ার অর্ডার ডেরিভেটিভ আছে। হায়ার মানে কি? ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার, ফোর্থ অর্ডার, মানে যত উপরে যাবে তত হায়ার। তারপরে আছে লিবনিজ রুল। লিবনিজ রুল কিন্তু এক ধরনের ডেরিভেটিভের রুল, ঠিক আছে। তো লিবনিজ রুল কার কার উপর আছে সেটাও বলে দিয়েছে। e to the power ax plus b into sin x, e to the power ax plus b into cos x। এসব চিন্তা করো না, এসব যখন পড়াবো দেখবে জলের মতো হয়ে যাবে। আমি তোমাকে একটু পরেই বলবো যে কটা খাতা করবে না কি করবে সব লিখে দেবো, ঠিক আছে। তোমার জলের মতো হয়ে যাবে, তুমি শুধু একটা রাফ খাতা নিয়ে বসো, বাকি দায়িত্ব আমার। ওকে, ফেয়ার খাতা কি করবে না করবে সব বলে দেবো। আচ্ছা, নেক্সট আসছি ইনডিটারমিনেট ফর্মস, এল হসপিটাল রুল। এল হসপিটাল রুল কিন্তু তোমরা কিছুটা করেছো এইচএস এ, যদি আমি খুব ভুল না হই। এইচএস এ মানে ওই যারা জেই ফেইর জন্য বসেছো বা সামথিং লাইক দ্যাট, তারা কিন্তু কিছুটা হলেও জানো, ঠিক আছে। স্টেটমেন্ট অ্যান্ড এক্সাম্পল, এটা হচ্ছে অ্যাকচুয়ালি লিমিটের অঙ্ক। এল হসপিটাল রুল মানে অ্যাকচুয়ালি লিমিটের অঙ্ক। তুমি যখন লিমিট চ্যাপ্টার পড়েছো এইচএস এ ক্যালকুলাসে, তো সেই ক্যালকুলাসের লিমিটের মধ্যে কিছুটা হলেও পড়েছো, বাকি তো আমি আছি, তার জন্য তো আমি বুঝে নেবো, ঠিক আছে, তোমায় চিন্তাই করতে হবে না। আচ্ছা, তারপর হচ্ছে রিডাকশন ফর্মুলা। এটা ইন্টিগ্রেশনের একটা জিনিস, তোমাকে বলা হচ্ছে যে কোন একটা ফর্মুলা দিয়ে ইন্টিগ্রেশন করতে, কাকে ইন্টিগ্রেশন করবে সেগুলো ওরা সুন্দর করে লিখে দিয়েছে যে এদেরকে ইন্টিগ্রেশন করবে। তারপরে হচ্ছে প্যারামেট্রিক ইকুয়েশনস, তারপরে হচ্ছে প্যারামেট্রাইজিং এ কার্ভ, তারপরে হচ্ছে আর্ক লেন্থ, তারপরে হচ্ছে এরিয়া আন্ডার দ্য কার্ভ, তারপর হচ্ছে এরিয়া অ্যান্ড ভলিউম অফ সারফেস অফ রেভলিউশন। এই কটা হলো তোমার সিলেবাস, ঠিক আছে। এই কটা হলো তোমার ক্যালকুলাসের সিলেবাস। এর মধ্যে কি কি আছে আমি যদি শর্টলিস্ট করে দিই, ওয়ান বাই ওয়ান আমি যদি একটু বলে দিই, তাহলে সবার প্রথম আমরা যেটা করাবো সেটা হচ্ছে লিবনিজ রুল। এক নাম্বার এটা করব। দু নাম্বার আমরা যেটা করব সেটা হচ্ছে এল হসপিটালস রুল, মানে লিমিট। তিন নাম্বার আমরা যেটা করব সেটা হচ্ছে রিডাকশন ফর্মুলা, ঠিক আছে। বা এই দেখো, ব্যাপারটা হচ্ছে এই তিনটে আমরা পরপর করব। এবার এই তিনটের মধ্যে আগো কিছু হতেই পারে, প্রথমেই হয়তো রিডাকশন ফর্মুলা ধরলাম, ওইসব নিয়ে তোমায় চিন্তা করতে হবে না। এই তিনটে আমরা পরপর করব, এটা মাথায় রাখো, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা করব হচ্ছে হয়ে গেল, এটা এল হসপিটাল রুল হয়ে গেল, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, তারপরে আমরা করব হচ্ছে এরিয়া অ্যান্ড ভলিউম, আর্ক লেন্থ। তারপরে আমরা করব হচ্ছে এরিয়া এন্ড ভলিউম। আর্ক লেন্থের পরে, আর্ক লেন্থ মানে হচ্ছে কার্ভের লেন্থ, মানে একটা সরু তার নিয়ে তুমি তার লেন্থ মাপলে তাকে বলে আর্ক লেন্থ, ঠিক আছে। তারপরে করব এরিয়া এন্ড ভলিউম। এরিয়া মানে ক্ষেত্রফল, ভলিউম মানে আয়তন, জানো এই জিনিসগুলো। তবে আমরা এই এরিয়া আর ভলিউম কিন্তু ওই ছোটবেলাকার, ওই ধরো তোমাকে বলা হলো যে সিলিন্ডারের এরিয়া কত, মানে সিলিন্ডারের ভলিউম কত, তুমি বলে দিলে পাই আর স্কয়ার এইচ, ঠিক আছে। তো ওই রকম ফর্মুলা দিয়ে নয় কিন্তু, মানে যেটাকে পরিমিতি বলি আমরা, সেই পরিমিতি নয় কিন্তু, বি কেয়ারফুল, ঠিক আছে। ওকে স্যার, পরিষ্কার দেখতে পাচ্ছি না, সমস্যা হচ্ছে? হেজি হয়ে গেছে নাকি? বাকিদের কি অবস্থা বলো তো? হ্যাঁ স্বর্ণালী, তোমার? হ্যাঁ ঠিক আছে, শুধু ওই সাইডের নাম্বারিংটা করেছেন ওটা একটু দেখা যাচ্ছে না। ও, তোমার স্ক্রিনটাকে জুম আউট করো, ছোট করো, এরকম দু আঙুলে ধরে। হয়েছে হয়েছে? না, এবার পরিষ্কার দেখা যাচ্ছে। হ্যাঁ, আর মোবাইলটাকে ঘুরিয়ে নাও, মোবাইলটাকে এরকম ঘুরিয়ে নাও, ঠিক আছে। ঘুরিয়ে মোবাইলটাকে দেখো, আমিও তোমাদের জন্য খুলে রেখেছি, তোমরা যাতে দেখতে পাচ্ছ কিনা চেক করতে পারি। এইরকম ভাবে ঘুরিয়ে নাও মোবাইলটাকে, ঠিক আছে। এবার দেখো জুম আউট জুম ইন করা যায়, ঠিক আছে। এই দেখো ব্যাপারটা বোঝাই,
এইরকম ভাবে করলে জুম ইন হয়ে যায়, আর এই করলে জুম আউট হয়ে যায়। যদি কেটে বেরিয়ে যায়, যদি ডান দিকের গুলো কেটে বেরিয়ে যায়, তাহলে এইরকম ভাবে টেনে নেবে, টেনে নিয়ে দেখবে, দেখা বুঝতে পারবে। যেখানে লিখছি সেই জায়গাটা টেনে দেখে নেবে, বুঝতে পারবে ভালো। বুঝেছো? ঠিক আছে? সবাই তো তোমরা অনলাইনে হয়তো এর আগে কখনো করোনি, ঠিক আছে? তো সেই জন্য একটু একটু অসুবিধা হচ্ছে। হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে, কোনো চাপ নেই। ওকে, তাহলে আমরা, আচ্ছা শ্রদ্ধা শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে? বেশ, তাহলে আমরা কি বললাম? আমরা প্রথম লিবনিজ করব, তারপরে এল হসপিটাল করব, তারপরে রিডাকশন করব, তারপরে আর্ক লেন্থ করব, তারপরে এরিয়া এন্ড ভলিউম করব। তুমি খাতায় না এই রাফে 1 2 3 4 5 4 5 1 2 3 4 5 এটা একটু লিখে নাও। তোমার দেখো সূচিপত্রের মতো তৈরি হয়ে যাবে ব্যাপারটা, ঠিক আছে? তুমি যখন ফেয়ার খাতা করবে, ফেয়ার খাতার প্রথমেই এই 5টা জিনিস একদম লেখা থাকবে। ওকে, ঠিক আছে? 6 নাম্বার প্যারামেট্রিক ইকুয়েশনস। আচ্ছা, প্যারামেট্রিক ইকুয়েশনস 6 নাম্বার প্যারামেট্রিক ইকুয়েশনস, ঠিক আছে? ওকে, 7 নাম্বার মিনিং অফ সাইন অফ ডেরিভেটিভ, হায়ার অর্ডার ডেরিভেটিভস, তার সঙ্গে যেটা লেখা আছে মিনিং অফ সাইন অফ ডেরিভেটিভস। এই 7টা চ্যাপ্টার তোমাকে ক্যালকুলাসে পড়তে হবে, ঠিক আছে? এই 7টা চ্যাপ্টারের মধ্যে প্রথম 3টে চ্যাপ্টার করে নেব আমরা, ঠিক আছে? তারপর এই প্যারামেট্রিক, এই 6 নাম্বার চ্যাপ্টারটা একটু আগে করে নেব, প্যারামেট্রিক ইকুয়েশন, তারপর আর্ক লেন্থ করব, এরিয়া এন্ড ভলিউম করব, তারপর মিনিং অফ সাইন অফ ডেরিভেটিভ করব। এই 7টা চ্যাপ্টার আমরা এইভাবে করব, ঠিক আছে? শুধু এই 4 নম্বর চ্যাপ্টার করার আগে 6 নম্বরটা করে নেব। বুঝতে পারলে সবাই? এই সায়ন তুমি দেখতে পাচ্ছ এখন? বলো সায়ন, কোথায় গেলে গো? সায়ন দেখা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে, শুনতে পাচ্ছি না হয়তো, পরে বলছি। আচ্ছা, তারপরে আমি আসছি ভেক্টর, ঠিক আছে? ভেক্টরে কি কি আছে এটাও আমি লিখে দেবো, কিভাবে ছোট করে নাও স্ক্রিনটা। যেখানটায় আমি পড়াবো, যেখানটায় লিখবো, ওই জায়গাটাকে জুম করে নেবে, 2 আঙুলে ধরে টেনে জুম করে নেবে, ঠিক আছে? বুঝতে সুবিধা হবে। এবার এসো, আমি ভেক্টরে কি কি পড়াবো, কিভাবে পড়াবো সেটা বলি। 1 নম্বর পড়াবো ট্রিপল প্রোডাক্ট। এটা ফার্স্ট চ্যাপ্টার আমাদের, ভেক্টর ট্রিপল প্রোডাক্ট, স্কেলার ট্রিপল প্রোডাক্ট, 2 ধরনের ট্রিপল প্রোডাক্ট হয়। চ্যাপ্টারটার নাম হচ্ছে ট্রিপল প্রোডাক্ট, ঠিক আছে? ওকে, রেডি? তারপরে আমি পড়াবো ডিফারেন্সিয়েশন এন্ড ইন্টিগ্রেশন অফ ভেক্টর ফাংশনস। এন্ড ইন্টিগ্রেশন, এইটা তুমি একদম সূচিপত্র তৈরি করে নেবে, একদম খাতার প্রথমে ইনডেক্স তৈরি করে নেবে, ঠিক আছে? তাহলে তোমার আর কোনোদিনও অসুবিধা হবে না, একদম খাতার প্রথমে লেখা থাকবে যে কোন কোন চ্যাপ্টার কখন কখন করানো হবে, ঠিক আছে? আচ্ছা, রেডি? এটা লাস্টে লেখা আছে, হ্যাঁ লাস্টে লেখা আছে, একদম আমি তোমায় দেখিয়ে দিচ্ছি কোথায় লেখা আছে, ঠিক আছে? রেডি? আচ্ছা, তারপরে আমি তোমাকে পড়াবো ভেক্টর ইকুয়েশনস। ভেক্টর ইকুয়েশনস হয়েছে? রেডি? আচ্ছা, তারপরে এই যে পার্টটাকে বলা হয় অ্যাপ্লিকেশন টু জিওমেট্রি এন্ড মেকানিক্স, এটাকে আমি অ্যাপ্লিকেশন বলেই লিখছি, অ্যাপ্লিকেশন বলেই লেখো, আর বেশি লিখতে হবে না, অ্যাপ্লিকেশন বললেই বোঝা যাবে। এর মধ্যে কি কি আছে বলো তো? এর মধ্যে কনকারেন্ট ফোর্সেস আছে, কনকারেন্ট মানে হচ্ছে এক জায়গায় এসে মিশছে বা এক জায়গা থেকে বের হচ্ছে, ঠিক আছে? সমবিন্দু, কনকারেন্ট। ওকে, কনকারেন্ট ফোর্সেস আছে, থিওরি অফ কাপলস আছে, কাপল তোমরা অলরেডি ফিজিক্সে পড়েছো, সেই কাপল, ঠিক আছে? ওকে, থিওরি অফ কাপলস। সিস্টেম অফ প্যারালাল ফোর্সেস আছে, সমান্তরাল বল ফিজিক্সে পড়েছো, সেই জিনিসই। তারপরে আছে, এটা গেল এই চ্যাপ্টার, ঠিক আছে?
তারপরে আছে 5 নম্বর চ্যাপ্টার হচ্ছে অপারেটরস। 5 নম্বর চ্যাপ্টার হচ্ছে অপারেটরস। ওকে, অপারেটরস এর সাথে লিমিট, কন্টিনিউটি অফ ভেক্টর ফাংশন আছে, এই একসাথেই আছে, ঠিক আছে। তো ওটা আমি আলাদা করে লিখলাম না, অপারেটরস বলেই লিখলাম। অপারেটরস, ও পি ই আর এ টি ও আর এস, অপারেটরস। তো এই 5টা চ্যাপ্টার আমি ভেক্টরে পড়ব। ওকে, আমাদের দুটো ফেয়ার খাতা থাকবে। আচ্ছা, তুমি যদি নিজে মেনটেন করতে পারো তাহলে ফেয়ার বলে আলাদা করে কিছু নেই, রাফ বলে আলাদা করে কিছু নেই। যদি মেনটেন করতে না পারো তাহলে তোমাকে ফেয়ার রাফ আলাদা করতে হবে, সেটা সম্পূর্ণ তোমার উপরে, ঠিক আছে। তুমি যদি মনে করো যে তোমার দরকার, তুমি ডে 1 থেকেই মেনটেন করবে সেইভাবে, তো ফেয়ার রাফ আলাদা করে দাও, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আমি তো ফেয়ার রাফ আলাদাই করতাম, তারপরে লাস্টে গিয়ে দেখলাম প্রচুর চাপ পড়ে যাচ্ছে, মানে আমি যখন নিজে পড়েছি তখন দেখলাম প্রচুর চাপ পড়ে যাচ্ছে, তখন আর ফেয়ার রাফ আলাদা করিনি, তখন ওই রাফ খাতাটাকে এমন ভাবে লিখতাম যাতে সেটাই ফেয়ারের মতো হয়ে যেত, ঠিক আছে। চলো, সেটা শেষের দিকে, প্রথম দিকে না, ঠিক আছে। একদম যখন সিলেবাস প্রচুর বড় হয়ে গেল, তোমাদেরও সিলেবাস বাড়তে থাকবে, কিন্তু আপাতত সিলেবাস এই একটা ম্যাথসের পেপার, একটা সেকেন্ড পেপার, তারপরে ম্যাথসের পেপার বাড়তে থাকবে, যখন তুমি 3rd সেমিস্টারে উঠবে তখন বেড়ে যাবে। যাই হোক, তো তারপরে আসছি জিওমেট্রি। এই জিওমেট্রিটা কিন্তু আমাদের মোহিত স্যার পড়াবেন, তাই এইখানে আমি তোমাকে আর ডিটেলসে কিছু বলছি না, স্যার তো আলোচনা করবেন, তো আমার আর দুবার ধরে আলোচনা করার তো প্রয়োজন নেই, তাই আমি এখানে বলছি না। তবে একটা জিনিস শুধু বলে দিই, এই জিওমেট্রিতে কিন্তু তোমরা যেরকম এইচএস এ পড়েছো 2 ডাইমেনশন জিওমেট্রি, 3 ডাইমেনশন জিওমেট্রি, সেরকমই আছে। তোমরা যেরকম এইচএস এ পড়েছো দুটো আলাদা আলাদা ডাইমেনশনের জিওমেট্রি, সেরকমই এখানে আছে, ঠিক আছে। তাই চাপ নেওয়ার কোনো ব্যাপার নেই, খুব একই রকম বিষয়, কিন্তু নতুন নতুন সাবজেক্ট। যেমন তুমি এইচএস এ স্ফিয়ার পড়নি, হয়তো এখানে স্ফিয়ার চলে আসছে, ঠিক আছে। এইচএস এ তুমি প্লেন পর্যন্ত পড়েছো, 3D এর কথা বলছি, প্লেন পর্যন্ত পড়েছো, স্ট্রেট লাইন প্লেন পর্যন্ত পড়েছো, এখানে তার পর থেকে পড়ানো হবে স্ফিয়ার, কোণ, কোণ মানে শঙ্কু, সিলিন্ডার, সিলিন্ডারও কিন্তু কোঅর্ডিনেট জিওমেট্রির মধ্যে পড়ছে। তুমি সিলিন্ডার পড়েছো, সেটা পরিমিতিতে পড়েছো, মেনসুরেশনে পড়েছো যখন তুমি 9-10 লেভেলে পড়তে, তারপরে আর পড়োনি, এখানে পড়তে হবে, ঠিক আছে, কোঅর্ডিনেট জিওমেট্রিতে। ওকে, তো এই হলো আমাদের ম্যাথসের সিলেবাস। আমি একটু বইগুলোর নাম বলে দিই, আমি চ্যাপ্টারগুলোর নাম লিখে দিলাম। কেন চ্যাপ্টারগুলোর নাম লিখে দিলাম? কারণ তুমি যখন ফেয়ার খাতা তৈরি করবে, আমাদের কিন্তু 3টা আলাদা আলাদা ফেয়ার খাতা হবে ম্যাথসের জন্য। তুমি মেজর পড়ো বা মাইনর পড়ো, কিচ্ছু যায় আসে না। কেন 3টা আলাদা আলাদা হবে? পাতলা পাতলা করো, মোটা মোটা করতে হবে না, পাতলাই করো, কোনো অসুবিধা নেই, কিন্তু 3টে কেন করতে হবে? তার কারণ হচ্ছে, কারণ তোমার এই যে এক একটা সাবজেক্ট, তুমি ধরো তুমি ক্যালকুলাসের একটা পার্ট পড়ছো, তোমার ভালো লাগছে না, তোমার মনে হচ্ছে যে ভেক্টরটা একটু পড়লে ভালো লাগবে, ঠিক আছে, ভেক্টরের অঙ্ক একটু করলে ভালো লাগবে। তো আমার তো ক্যালকুলাসেরও হোমওয়ার্ক দেওয়া আছে, ভেক্টরও হোমওয়ার্ক দেওয়া আছে। তুমি ক্যালকুলাস করছিলে, করতে করতে মনে হচ্ছে না আর এখন ক্যালকুলাসের হোমওয়ার্কগুলো করবো না, ভেক্টরের হোমওয়ার্কগুলো করি, একটু মুডটাকে চেঞ্জ করি, মাইন্ডটাকে একটু চেঞ্জ করি। তোমার যদি একটাই খাতা থাকে তখন তোমার অসুবিধা হবে। তবে এমন নয় যে ম্যানেজ করা যায় না, তুমি যদি ম্যানেজ করতে পারো তো একটা খাতাতেই করো, দ্যাট ইজ এনাফ, আমার তাতে কোনো আপত্তি নেই। কিন্তু যদি মনে হয় যে হ্যাঁ বেটার হবে, পারবো আমি করতে, আমার যদি মনে হয়, দেখো খাতার তো একটা দামও আছে, তাই না, তোমার যদি মনে হয় যে হ্যাঁ সেটা অ্যাফোর্ড করাও সম্ভব, তাহলে তুমি 3টে আলাদা খাতা করে দাও, ঠিক আছে। চলো, মানে ক্যালকুলাসের জন্য একটা, ভেক্টরের জন্য একটা, জিওমেট্রির জন্য একটা, সেই অর্থে 3টে বললাম, ঠিক আছে। তবে না করলেও চলে, ওটা বিশাল বড় মাথা ব্যথার কোনো ব্যাপার না। আচ্ছা, একটু সি প্রোগ্রামিং এর কথাই বলি, কি আর বলবো সি প্রোগ্রামিং এর কথা আলাদা করে, কিন্তু একটু না বললেই নয়। আবার সি প্রোগ্রামিং এ কি কি আছে কি কি নেই একটু আমি ওপর দিয়েই বলছি, ঠিক আছে। চলো সিলেবাস খুলে এলাম সি প্রোগ্রামিং। দেখো, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কথাটার মানে হলো আমাকে এমন একটা ম্যাথমেটিক্যাল ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, ম্যাথমেটিক্যাল বলবো না, কম্পিউটার ল্যাঙ্গুয়েজ বলবো। আমাকে এমন একটা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ শিখতে হবে যার সাহায্যে আমি কম্পিউটারকে দিয়ে কাজ করাতে পারি। মানে আমাকে ধরো কেউ বললো ডিটারমিনেন্টের ভ্যালু বার করে দাও, আমি নিজে হাতে না করে সেই কাজটা কম্পিউটারকে দিয়ে করাবো। যেমন ক্যালকুলেটরে করা যায়, ক্যালকুলেটরে কি হয়, সুইচ থাকে, আমি সুইচে মারলাম যে এটা ডিটারমিনেন্টের সুইচ, এটা নাম্বারের সুইচ, সুইচ দিয়ে হয়ে গেল, এটা ইকুয়াল সুইচ, ভ্যালু বেরিয়ে চলে আসলো। ডিটারমিনেন্টের সুইচ, নাম্বারগুলো সুইচ, মানে যে এলিমেন্টগুলো বসবে তাদের সুইচ, ইকুয়াল সুইচ, ভ্যালু বেরিয়ে চলে আসলো। কিন্তু ওই ডিটারমিনেন্টের যে সুইচ, ওটা যদি না থাকতো তখন কি হতো, ওই সুইচটা বানাতে হতো। এবার তুমি বলবে আমি কম্পিউটারের মধ্যে কিভাবে সুইচ বানাবো, তাহলে আমি ইলেকট্রনিক্সের দোকান থেকে কি সুইচ কিনে আনবো? না, একদমই না। আমরা একটা সিস্টেম বানাবো, যে সিস্টেমের মারফত ওই সুইচের মতো করে একটা কাজ হয়ে যাবে সুইচ না থাকা অবস্থাতেই। একেই বলে প্রোগ্রামিং। সুইচ নেই অ্যাকচুয়ালি,
তোমার যেমন ক্যালকুলেটরে সুইচ থাকে তেমন কম্পিউটারে ডিটারমিনেন্টের কোনো সুইচ থাকে না, কিন্তু ওই সুইচের কাজটা হয়ে যাবে সুইচের বদলে। দেখো যে সুইচটাকে বানিয়েছে সেও তো ওই সুইচটা মারলে কোনো একটা কাজ হবে এই হিসাবেই বানিয়েছে। যেমন ধরো লাইটের সুইচ মারলে লাইট জ্বলে, ফ্যানের সুইচ মারলে ফ্যান চলে। যে আমাদের ইলেকট্রিশিয়ান কাজ করে সে তো ইলেকট্রিকের তারগুলো এমনভাবে লাগায় যাতে লাইটের সুইচে লাইটই জ্বলে, এমনকি একটা পার্টিকুলার লাইটই জ্বলে। তুমি একটা লাইটের সুইচ জ্বাললে তোমার 10টা লাইট জ্বলে গেল, এরকম তো হয় না। তাহলে এই যে ডিজাইন করাটা, এই ডিজাইন করাটাও প্রোগ্রামিং এর মধ্যে আমরা অ্যাকচুয়ালি শিখবো, এটাই শিখবো যে কিভাবে জিনিসটাকে ডিজাইন করতে হয় যাতে আমাদের ওই দরকারি কাজটা হতে পারে। তোমাদের দু ধরনের প্রশ্ন আসে, একটা হচ্ছে গ্রামাটিক্যাল প্রশ্ন। গ্রামাটিক্যাল প্রশ্ন মানে হচ্ছে বলবে যে মানে যেরকম ধরো ইংলিশের গ্রামার হয় সেরকম প্রোগ্রামিং এরও গ্রামার হয়। তো গ্রামাটিক্যাল প্রশ্ন মানে সেই খুঁটিনাটি প্রশ্নগুলো, ঠিক আছে? যেমন ইংলিশের গ্রামারে ভার্ব, অ্যাডজেক্টিভ, হ্যান ত্যান এই সেই খুঁটিনাটি জিনিসগুলো আছে, তেমন প্রোগ্রামিং এর গ্রামারে অন্যান্য জিনিস আছে। ওখানে ফাংশন আছে, ওখানে ধরো লুপ আছে, ওখানে ধরো কি বলবো অ্যারে আছে। এগুলো গ্রামাটিক্যাল প্রশ্ন, মানে ওদের সম্পর্কে যখন তোমায় প্রশ্ন জিজ্ঞেস করা হবে, ফাংশন সম্পর্কে প্রশ্ন, লুপ সম্পর্কে প্রশ্ন, অ্যারে সম্পর্কে প্রশ্ন যখন জিজ্ঞেস করা হবে তাকে বলে গ্রামাটিক্যাল প্রশ্ন। আর যখন ওগুলোকে ইউজ করে কোনো একটা পার্টিকুলার কাজ করতে দেবে, ফর এক্সাম্পল এই যে বললাম তোমাকে ডিটারমিনেন্টের ভ্যালু বার করা, বা ধরো বললো একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ বার করা, এবার বললো ধরো দুটো ম্যাট্রিক্স যোগ করা, এই যে নির্দিষ্ট কাজ করতে দেবে এই কাজ করাটাকে বলে প্রোগ্রাম করা, ঠিক আছে? আরো কয়েক ধরনের প্রশ্ন হয়, যেমন অ্যালগরিদম লেখো, ফ্লোচার্ট লেখো। ফ্লোচার্ট মানে কি, ওই প্রোগ্রাম না করে মানে পরপর স্টেপ ওয়াইজ, বা অ্যালগরিদমও তাই, পরপর স্টেপ ওয়াইজ তোমার এই কাজটাকে ইংলিশে বলে যাওয়াটাকে বলে অ্যালগরিদম ফ্লোচার্ট। ইংরেজিতে বলে যাচ্ছ, প্রোগ্রাম দিয়ে না, ইংরেজিতে। প্রোগ্রাম দিলে তো প্রোগ্রামের কিছু পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ আছে, সেই ল্যাঙ্গুয়েজ ইউজ করে না, ইংরেজিতে বলছো, তাকে বলে অ্যালগরিদম ফ্লোচার্ট। সেই সব প্রশ্ন আসে। তো এই হলো মোটামুটি প্রশ্নের স্টাইল, ঠিক আছে? তোমার এখানেও 75 মার্কস আছে, এখানেও তোমাকে সব প্রশ্নই কমন পেয়ে যাবে, এমনভাবেই পড়ানো হবে। এবং তুমি যদি প্রত্যেকটা জিনিস আমাদের কথা মতো ফলো করো, আমি কিন্তু একবার বলছি না যে নাওয়া খাওয়া খেলা ছেড়ে সারাদিন পড়ো, একদম না, কিন্তু যেরকম তোমাকে দেবো কাজগুলো সেই কাজগুলো যদি করে নাও, দেখো কাজ করতে চাইলে কিন্তু কাজ হয়ে যায়। এমন নয় যে কাজ করতে চাইলে তুমি কাজ করতে চাইছো অথচ তোমার কাছে সময়ই কুলোচ্ছে না, এমনটা নয়, ঠিক আছে? এই লেভেলে এসে অত চাপ থাকে না। 11-12 অত চাপ থাকে। 11-12 তোমাকে একটা ফিজিক্সের টিউশনে দৌড়তে হচ্ছে, কেমিস্ট্রি টিউশনে দৌড়তে হচ্ছে, ইংলিশের টিউশনে, ম্যাথসের টিউশনে, অমুক বায়োলজির টিউশনে, বাংলার টিউশনে। এখানে তো অত টিউশন নেই, এখানে মেজরের একটা টিউশন, মাইনরের একটা টিউশন, এই তো ব্যাপার। তো অত চাপ থাকে না ওই জন্য, ঠিক আছে? কিন্তু চাপ থাকে না মানে আমি উড়ে উড়ে বেড়াবো এমনটা করলে আবার মুশকিল। যে কাজটা দেবো সেটা করে নিয়ে তুমি উড়ে উড়ে বেড়াও, আমি তোমায় বারণ করছি না, কিন্তু কাজ বাকি রেখে উড়ে উড়ে বেড়ালে মুশকিল হয়ে যাবে, ঠিক আছে? এই হলো ব্যাপার। তো চলো আমি একটু বইয়ের নামটা বলে তোমাদেরকে ছেড়ে দেবো। আর আমাদের একটু মানে আমরা কি সিস্টেমে পড়াবো না পড়াবো সমস্ত পরিচয়টা লাস্টে দেবো, একটু বইয়ের নামটা আগে বলে দিই। এইটা হচ্ছে আমার ভেক্টরের বই, একটু স্ক্রিনশট মেরে নাও, ঠিক আছে? একটু স্ক্রিনশট মেরে নিলে তোমাদের সুবিধা হবে। এইটা হচ্ছে ভেক্টরের বই, ওকে, ঠিক আছে? চলো, এইটা হচ্ছে জিওমেট্রির বই, এটা মোহিত স্যার পড়াবেন, তো উনি ওই বইটাই বলবেন আশা করছি। কালকেই তো তোমাদের রবিবার তোমাদের ক্লাস আছে, এই বইটা মোহিত স্যার বলে দিলে তারপরেই কিনো, সম্ভবত এটাই বলবেন, ঠিক আছে? আর এটা আমাদের ক্যালকুলাসের বই। ক্যালকুলাসের অ্যাকচুয়ালি দুটো বই আছে। ক্যালকুলাসের আমার না কোনো বই কিনতে হবে না, যেহেতু ক্যালকুলাস আমি পড়াবো, আমি বুঝে নেবো, কোনো বই না কিনলেও চলবে। যদি তুমি পারো, যদি তোমার মেজর হয়, আচ্ছা এখানে একটা ব্যাপার আছে, মাইনর কি তাহলে 3-4টে বই কিনবে? না, মাইনরদের 3-4টে বই কেনার কোনো দরকার নেই। যারা মাইনর আছো তারা আমরা যে পিডিএফ গুলো দেবো সেগুলো নিয়েও চালাতে পারবে। মানে আমরা কি করবো বলতো, আমরা একটা এক্সারসাইজ যখন করাবো বইয়ের, সেই এক্সারসাইজের পিডিএফ তোমাকে দিয়ে দেবো, ঠিক আছে? সেই পিডিএফটা তুমি জেরক্স করে নাও, 50 পয়সা করে, তো একটা সিঙ্গেল সাইড, 2 সাইড 1 টাকা। তোমার যদি মনে হয় যে না আমি বই কিনে অত টাকা খরচা করবো না, বা এট এ টাইম অত টাকা ঢালবো না, তুমি সিম্পল জেরক্স করে নাও, যে পিডিএফটা দেবো প্রিন্ট করে নাও, গল্প শেষ তোমার, ঠিক আছে? তোমার কোনো টেনশন নেই। যারা মাইনর আছে তাদের জন্য বলছি, যারা মেজর আছে তারা তো কিনবে, এটা তো কাজে লাগবেই। এই বইটা কিন্তু আমাদের পরে কাজে লাগবে, ঠিক আছে? আমরা যখন 4th সেমিস্টারে উঠবো, 5th সেমিস্টারে উঠবো, তখনও আমাদের কাজে লাগবে, ঠিক আছে? অ্যাকচুয়ালি 3rd, 4th, 5th পরপর কাজে লাগবে, ওকে? আপাতত ফার্স্ট সেমিস্টারের পরে সেকেন্ড সেমিস্টারে এটা আর কাজে লাগবে না। তো সেই জন্যই বলছি, চাইলে নাও কিনতে পারো, যদি মনে করো কিনবে তো কিনে নিও, ঠিক আছে? তবে এই বইটা একটু দামি,
আচ্ছা, আর ইন্টিগ্রাল ক্যালকুলাসের আর একটা বই আছে, যেহেতু ইন্টিগ্রেশনের একটাই চ্যাপ্টার আছে রিডাকশন ফর্মুলা, ওই বইটার কথা আমি আর বলছি না, ফালতু লোড চাপিয়ে লাভ নেই না, সেই জন্যই বলছি না। আর লেটার সি, এইটা হচ্ছে সি প্রোগ্রামিং এর বই। তোমরা যদি বই নাও কেন, আমি তোমাদের পিডিএফ দিয়ে দেবো, কোনো টেনশন নেই, পিডিএফ পেয়ে যাবে, ঠিক আছে? এই বইটার পিডিএফ অ্যাভেলেবেল, বাকিগুলোর পিডিএফ পাবে না, ওগুলো পিডিএফ আমাদের কাছে নেই, কিন্তু এটার আছে, দিয়ে দেবো, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সি প্রোগ্রামিং এর বই, স্ক্রিনশট মেরে নাও। তাহলে এটা সি প্রোগ্রামিং এর বই, স্ক্রিনশট মেরে নাও। এইটা ডিফারেনশিয়াল ক্যালকুলাসের বই, ইন্টিগ্রাল ক্যালকুলাসের বই আমি দিচ্ছি না, কারণ লাগবে না, একটাই চ্যাপ্টার বলে। এটা জিওমেট্রির বই, এটা মহিত স্যার বলে দেবেন, তারপরে কিনবে। আর এটা ক্যালকুলাসের বই, ঠিক আছে? ভেক্টর ক্যালকুলাস, ভেক্টর ক্যালকুলাসের এই বইটাই আমি পড়াবো, এই বইটাই তোমাদের কাজে লাগবে, ঠিক আছে? আচ্ছা, এই গেল মোটামুটি সমস্ত বিষয়। ওকে, আবারও আমি বলছি, তুমি যা যা পড়ানো হবে সেগুলো যদি মন দিয়ে পড়াও, তাহলে কিন্তু তোমার কোনো অসুবিধা হবে না। আচ্ছা, বাই দ্য ওয়ে একটা কথা বলি, আপাতত কিন্তু আমাদের প্রচুর এক্সট্রা ক্লাস হবে। সাধারণত একটু আগে যেটা বললাম যে আমাদের ম্যাথস 2 দিন পড়ানো হবে, সি প্রোগ্রামিং 2 দিন পড়ানো হবে, ঠিক আছে? সি প্রোগ্রামিং 2 দিন লাগেও না, কখনো কখনো একদিনেও হয়ে যায়, ঠিক আছে? সেটা বুঝে নেবো আমরা, সেটা কোনো চিন্তার ব্যাপার না। কিন্তু ম্যাথসের কিন্তু মাঝে মাঝে এক্সট্রা ক্লাস হবে, যেহেতু এখন কলেজ খুলতে দেরি আছে, এখন কলেজে কলেজে ভেরিফিকেশন চলছে, ঠিক আছে? তো যেহেতু দেরি আছে, তো আমরা এখন প্রচুর এক্সট্রা ক্লাসেস নেব। হ্যাঁ, মানে আউট অফ দ্য শিডিউল, শিডিউলে যা আছে সেগুলো তো আছে, তার সাথে আউট অফ দ্য শিডিউল এক্সট্রা ক্লাসেস নেব। আর আমাদের ক্লাস কবে কবে হবে একটু বলেই দিই। আমাদের মোটামুটি শনি রবিবার ক্লাস হবে, ঠিক আছে? শনিবার রবিবার আমাদের ক্লাস হবে, টাইমিংগুলো আমি গ্রুপে দিয়ে দেবো। আর এক্সট্রা ক্লাস তো যেদিন ক্লাস হবে তার আগের দিন রাত্রে জানিয়ে দেওয়া হবে, সেগুলো তো এক্সট্রা, ঠিক আছে? আচ্ছা, একটু তোমাদের সাথে আমাদের অ্যাপের পরিচয়পত্র করিয়ে দিই। আচ্ছা, আমাদের দুটো সেকশন মেনটেন করা হয়, একটা হচ্ছে ওয়েবসাইট। তুমি যদি গুগলে গিয়ে ম্যাথস আড্ডা এডুকেশন বলে লেখো, ম্যাথস আড্ডা এডুকেশন বলে গুগলে গিয়ে লেখো, তাহলে এই যে ওয়েবসাইটটা পাবে, প্রথম ম্যাথস আড্ডা এডুকেশন বলে লিখলে এই যে ওয়েবসাইটটা পাবে, আমি খুলেও দেখাচ্ছি ওয়েবসাইটটা, এরকম দেখতে হবে, ঠিক আছে? এইটা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট, ঠিক আছে? আমরা যখনই কোনো ক্লাস করাই, সেই ক্লাসটার একটা ডিজিটাল ভার্সন, মানে যে তোমাদের সাথে কথা হচ্ছে, ক্লাস হচ্ছে, এর একটা ডিজিটাল ভার্সন এখানে সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া হয়। সঙ্গে সঙ্গে মানে ক্লাসের পরেই তুমি খুঁজে পেয়ে যাবে এমন না, মোটামুটি 24 ঘন্টার মধ্যে পেয়ে যাবে, ঠিক আছে? তো ডিজিটাল ভার্সনটা কেন দেওয়া হয়? কারণ কোনোদিন হতেই পারে যে তুমি ঝড় বৃষ্টির জন্য ক্লাস করতে পারলে না। যারা ধরো দূর থেকে ক্লাস করছো, অনলাইন ক্লাস করছো, তাদের কথা বলছি। যারা অফলাইনে করছো, হতেই পারে তুমি ঝড় বৃষ্টিতে আসতে পারলে না, ঠিক আছে? এখন বর্ষাকাল, অনেক কিছুই হতে পারে, ঠিক আছে? কিন্তু আমরা ক্লাস ক্যান্সেল করি না, মানে ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, ওলট পালট হয়ে যাচ্ছে পৃথিবী, তবুও আমাদের ক্লাস হচ্ছে, এরকম ব্যাপার, ঠিক আছে? তো যখন তুমি আসতে পারবে না, তার মানে কি তোমার ক্লাস অফ হয়ে যাবে? তুমি অনলাইন করতে পারবে, ঠিক আছে? একই সময় একই সাথে অনলাইন অফলাইন সব হয়, ঠিক আছে? তো তুমি যদি না আসতে পারো, অনলাইন করতে পারবে। আচ্ছা, ধরে নিলাম যে সেই দিন এমন বৃষ্টি হলো, তোমার নেটওয়ার্ক ফেটওয়ার্ক কিচ্ছু নেই, কিচ্ছু শুনতে পেলে না ক্লাসে, তাহলে কি তোমার ক্লাসটা পড়াই হবে না? তা নয়, তোমার সেই ক্লাসের রেকর্ডেড ভার্সন তুমি আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবে, বা আমাদের অ্যাপেও পেয়ে যাবে। অ্যাপ কোথায়? ম্যাথস আট এডুকেশন নামটা গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করবে, এটা গুগল প্লে স্টোর, ম্যাথস আট এডুকেশন বলে সার্চ করবে, সার্চ বাটনে ক্লিক করলাম, দেখো তোমার কাছে দুটো অ্যাপ দেখাচ্ছে, এইটা, ঠিক আছে? এই যে একটা মেয়ের ছবি দিয়ে আর দুটো বাচ্চার ছবি দিয়ে, ঠিক আছে? এই মেয়ের ছবি দিয়ে যে অ্যাপটা, সেটাই আমাদের রানিং অ্যাপ এখন। বাচ্চার ছবি দিয়ে যেটা, সেটাও আমাদেরই অ্যাপ, কিন্তু আমরা ম্যাক্সিমাম টাইম এইটাতেই তোমাদের সমস্ত কিছু আপলোড করি। তো এটাকেই তুমি তোমার অ্যাপ হিসেবে কনসিডার করবে, ঠিক আছে? কিরকম দেখতে? এইরকম ইন্টারফেস। এখন হয়তো দেখতে পাবে না অতটা, আমি যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি, কিন্তু বুঝতেই পারছো অনেকটাই ছোট। এই যে তোমাকে এইরকম একটা লগ ইন পেজ দেবে, ঠিক আছে? আমি একটু বড় করে দেখাচ্ছি, চলো। তুমি যখন অ্যাপটা খুলবে, তখন এইরকম তোমাকে একটা লগ ইন পেজ দেবে, তুমি লগ ইন উইথ গুগল করে দেবে, ঠিক আছে? করে তুমি লগ ইন করে নেবে, আমি অ্যাপের লিঙ্ক ফিঙ্ক সব পাঠিয়ে দেবো, ঠিক আছে? তাহলে আমাদের অ্যাপও আছে, ওয়েবসাইটও আছে, সেকেন্ড অ্যাপটাও তুমি চাইলে ইনস্টল করতেই পারো। আচ্ছা, আমরা না যখন অনলাইন পরীক্ষা নিই, একটা জিনিস বলি, সেকেন্ড অ্যাপটা আমাদের যে কাজে লাগবে না তা নয়, সেকেন্ড অ্যাপটাও আমাদের কাজে লাগে। আমরা যখন অনলাইন পরীক্ষা নিই, আমরা কিন্তু দুটো অ্যাপই ইউজ করি, এই অ্যাপটাও আমরা ইউজ করি, ঠিক আছে? এটাও আমাদেরই অ্যাপ, এই লোগোটা দেখলে বুঝতে পারবে, ঠিক আছে? তো সেকেন্ড অ্যাপটাও আমরা ইউজ করি অনলাইন পরীক্ষা নেওয়ার সময়। অনলাইন পরীক্ষা কখন নেওয়া হয় একটু বলি। দেখো, তোমাদের যখন একটু বড় হবে তোমরা বয়সে, মানে থার্ড সেমিস্টারে উঠবে, তখন দেখবে তোমাদের কিছু জিনিস আছে
যে কিছু পরীক্ষা আছে, জিনিস মানে কিছু পরীক্ষা আছে যে পরীক্ষাগুলো ফিউচারের জন্য তোমাদের দরকার হবে। যেমন ধরো একটা পরীক্ষার নাম হচ্ছে আইআইটি জ্যাম, আর একটা পরীক্ষার নাম হচ্ছে এনবিএইচএম। নেট গেট তোমাদের না, নেট গেট একটু বড়দের, এখনো পর্যন্ত যারা 7-8 সেমিস্টারে আসবে তাদের নেট গেট, তোমাদের নয়, ঠিক আছে? তো এই যে আইআইটি জ্যাম, এই যে এনবিএইচএম, এই জিনিসগুলো কিন্তু অ্যাকচুয়ালি ফিউচার রেডি এক্সাম। মানে ধরো আমরা যারা এমএসসি করতে চাই, আমরা যারা পিএইচডি করতে চাই তাদের জন্য। যারা এমএসসি পিএইচডি চাই না, যারা চাকরি বাকরির দিকেই যেতে চাই তাদের জন্য নয় কিন্তু, ঠিক আছে? তো তাদের জন্য, যারা এমএসসি করতে চাই, যারা পিএইচডির দিকে যেতে চাই তাদের জন্য আমরা পড়াই, ঠিক আছে? তো সেই যে আইআইটি জ্যাম পরীক্ষাটা, তার পড়াশোনার জন্য যা পরীক্ষা নেওয়া হয় সেগুলো আমাদের অনলাইনেই নিতে হয়, কারণ ওগুলো অফলাইন পরীক্ষা হয় না। মানে অফলাইনেই হয় কিন্তু কম্পিউটার দিয়ে পরীক্ষা হয়, হাতে পেন অ্যান্ড পেপারে পরীক্ষা হয় না, ঠিক আছে? তো সেই জন্য অনলাইন পরীক্ষা যেহেতু হয় তাই অ্যাপ থ্রু নিতে হয়। মানে তুমি আমার সেন্টারে এসেই পরীক্ষা দেবে, কিন্তু মোবাইলে বা ল্যাপটপে দেবে, তোমার নিজের মোবাইল বা নিজের ল্যাপটপে দেবে। আমি শুধু কোয়েশ্চেন পেপার রেডি করে আমার অ্যাপে আপলোড করে দেবো, তুমি সেই পরীক্ষাটা আমার সেন্টারে বসেই দেবে, মোবাইলে দেবে, ল্যাপটপে দেবে, ঠিক আছে? মোবাইলও দিতে পারবে, ল্যাপটপও দিতে পারবে। তো তার জন্য আমাদের অ্যাপের প্রয়োজন হয়, আর তার সাথে রেকর্ডিং, নোটস, যা যা আমরা ক্লাস করাচ্ছি সবই অ্যাপের থ্রু দিই। এই হলো বিষয়টা, ঠিক আছে? আমাদের ক্লাস চালু হয়ে যাচ্ছে রোববার থেকে, জানোই তোমরা, ঠিক আছে? কালকে সেইভাবে ক্লাস রাখছি না, আজকে মোটামুটি ইন্ট্রোডাকশন করে রাখলাম। রোববার থেকে ফুল ফেসের ক্লাস চালু হয়ে যাচ্ছে, ঠিক আছে? তারপরে আমাদের শনি রবি চলতেই থাকবে। আর সি প্রোগ্রামিং এর ক্লাসগুলো সাধারণত মঙ্গলবার বুধবার রাখা হয়, সব জানিয়ে দেবো, কোনো চিন্তা নেই, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপারটা। তো আমি বারবার বলছি, দেখো আমি এই ভিডিওটা ইউটিউবেও দেবো, আমি এই ভিডিওটা সব জায়গায় দেবো, তো সেখানেও যারা যারা দেখবে তাদেরকে বারবার বলবো যে একবার জয়েন করে দেখো, তোমার এক্সপিরিয়েন্স, বেস্ট এক্সপিরিয়েন্স হবে, সেই গ্যারান্টি আমার, ঠিক আছে? আর ক্লাসে যা যা পড়ানো হবে সমস্ত কিছুই খাতা নিয়ে কিন্তু সব সময় নোট ডাউন করার চেষ্টা করবে। কেন কি বলতো, সব না মনে থাকে না, তোমাকে যা যা বলবো সব যে মাথায় থেকে যাবে এমনটা নয়, চেষ্টা করবে রাফ নোট নেওয়ার। বাকি তো তুমি তোমার যখন পড়তে বসবে, ফেয়ার নোট নিয়ে বানাবে, তখন তো তুমি তোমার মতো বানিয়ে নিতে পারবে, কিন্তু ওই রাফ নোটটাই তোমার ব্রেনের সাথে আমার কথা লিঙ্ক করবে, নাহলে তো ভুলে যাবে। তোমার ব্রেন তো আর, দেখো ব্রেন কি করে, ইম্পর্টেন্ট জিনিসগুলোকে মনে রাখে, যেগুলো মনে হয় খুব ইম্পর্টেন্ট নয় সেগুলোকে ছেড়ে দিয়ে নিজেকে হালকা করার চেষ্টা করে, ঠিক আছে? তো সেই জন্যই রাফ নোটটা দরকার, ঠিক আছে? তো তোমাদের কারোর কোনো প্রশ্ন থাকলে বলো, না হলে আজকে আমরা ক্লাস এখানে শেষ করব। বলো, আছে? হ্যাঁ স্যার, ফাইনালি আমার একটু মানে শিওর হতে চাইছি যে মাইনরের জন্য তাহলে কি কোনো বই লাগবে না, বা যদি লাগে তাহলে সেটা একবার। মাইনরের জন্য আমি কোনো বই কিনতে বলবো না। কি হবে ফালতু মাইনরের বই কিনে? যারা মেজর পড়বে তাদেরকে অনেক খুঁটিয়ে পড়তে হবে, অনেক চাপ নিতে হবে। তুমি তো মাইনর পড়বে, তোমার তো জাস্ট পরীক্ষায় 100% মার্কস তুলে আসা নিয়ে দরকার, ঠিক আছে? তুমি তো আর এই সাবজেক্টের উপরে ফার্দার এগোচ্ছ না, তোমার পরীক্ষায় 100% মার্কস তোলাটা দরকার। তো ফালতু তোমাকে, দেখো বই কিনতে চাইলে ভেক্টরের বইটার দাম 250 টাকা, জিওমেট্রির বইটার দাম 350 টাকা, আর ওই ক্যালকুলাসের বইটার দাম 1000 টাকা, ঠিক আছে? মানে 1600-1700 টাকার বই কিনতে হবে তোমাকে। কি দরকার আছে? তুমি মেজরের বই কেন না রে ভাই, মাইনরের বই তোমাকে অত কিনতে হবে না। তুমি জাস্ট যেগুলো বললাম পিডিএফ নেবে, পিডিএফ নিয়ে প্রিন্ট করাবে। এক প্রিন্টের টাকা তো একসাথে প্রচুর টাকা দিতে হয় না, একটা পিডিএফ 5 পাতার কি 10 পাতার, 5 টাকা কি 10 টাকা, ঠিক আছে? ঠিক আছে, ওকে স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আজকে টাটা। আমাদের রবিবার মোহিত স্যারের ক্লাস থেকে শুরু হচ্ছে পড়াটা। আজকে আমি পড়াতে পারলাম না, অনেক কিছু বলার ছিল, সেই জন্য আর পড়ানোর মধ্যে ঢুকতে পারলাম না। বাই দ্য ওয়ে, আমি পড়া শুরু করব কিন্তু ভেক্টর দিয়ে, তাই ভেক্টরের বইটা একটু আমার জন্য আগে রেডি করো। যারা মেজর আছো, যারা মাইনর আছো তাদের তো বারণই করেছে, চাপ নেই কিছু। আর এমনিতেও আমি পিডিএফ দিয়ে দেবো এক্সারসাইজের, বই হাতে না পেলেও তোমার খুব একটা অসুবিধা হবে না। আমার সাথে তোমাদের কথা হবে মোস্ট প্রবাবলি বুধবার, ঠিক আছে? কারণ শনি রবি আমাদের ক্লাস হয় ম্যাথসের, ঠিক আছে? আর সি প্রোগ্রামিং এর মঙ্গল বুধ ক্লাস হয়, তো সম্ভবত বুধবার কথা হবে। তারপরে আবার এক্সট্রা ক্লাস যদি ফেলি তখন কথা হবে, অথবা শনিবার কথা হবে, ঠিক আছে? চলো টাটা, কথা হচ্ছে নেক্সট ক্লাসে, চলো বাই।